লাস্ট ক্লাস এই চ্যাপ্টারে। তো শুরু করি আমরা আমাদের লাস্ট ক্লাস। তো আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়াচ্ছি হচ্ছে স্যাটেলাইট, বাংলাতে আমরা বলি হচ্ছে উপগ্রহ। তাহলে এখানে আমরা বেসিক্যালি খুব বেসিক কিছু জিনিস পড়ব, সেটা হলো যে স্যাটেলাইট কাকে বলে বা কি, কয় প্রকার, এবং এদের দুই ধরনের ক্যালকুলেশন, অর্থাৎ অরবিটাল ভেলোসিটি কেমনে ক্যালকুলেট করা যায়, বা তোমার হচ্ছে যে টাইম পিরিয়ড অফ রেভলিউশন সেইটা কেমনে ক্যালকুলেট করা যায়, এইগুলা। তো প্রথমে আসো স্যাটেলাইট কাকে বলে সে নিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলছি যে এই মহাবিশ্বে মানে যে সমস্ত বস্তুর কি আছে, নিজস্ব এনার্জি আছে, শক্তি আছে, তাকে আমরা বলি হচ্ছে স্টার বা নক্ষত্র। যেমন সান, যেটা সূর্য, এটা একটা স্টার কিন্তু, ঠিক আছে। কিন্তু আমরা এই পার্টিকুলার গ্রহে অর্থাৎ সৌরজগতে বসবাস করার কারণে এটাকে আমরা আলাদাভাবে ডিফাইন করছি। এমন যদি হয়তো আমরা অন্য কোনো জগতে বসবাস করতাম, অন্য কোনো স্টারের অধীনে, তাহলে এটাকে আমরা একটা স্টার মতোই দেখতাম। সো স্টারের ডেফিনেশন হচ্ছে যার নিজস্ব এনার্জি আছে। এরপর আছে প্ল্যানেট। প্ল্যানেটগুলো কি করে, তোমার স্টারকে চারিদিকে প্রদক্ষিণ করে, স্টারের গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা আবদ্ধ থাকে এবং স্টারের এনার্জি বা শক্তি নিয়ে বেঁচে থাকে। তাহলে আমাদের আর্থ হচ্ছে একটা প্ল্যানেট যেটা কি বেসিক্যালি সানের এনার্জি নিয়ে বেঁচে আছে। হ্যাঁ, সূর্যই হচ্ছে আর্থের সকল শক্তির উৎস। তাহলে এখানে আর্থ হচ্ছে একটা প্ল্যানেট। এখন যে সমস্ত বস্তু একটা প্ল্যানেটকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যে সমস্ত বস্তু একটা প্ল্যানেটকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ। তাহলে স্যাটেলাইট আমরা বলছি দুই রকম হতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল, মানে যে স্যাটেলাইট আমরা বানাই নাই, আপনা আপনি আর কি সৃষ্টিকর্তা দ্বারা, আল্লাহ তাআলা দ্বারা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। যেমন মুন বা চাঁদ, সেটা হচ্ছে আর্থের একটা স্যাটেলাইট এবং সেটাকে আমরা বলছি ন্যাচারাল স্যাটেলাইট। অন দ্য কন্ট্রারি, আমরা মানে মানুষরাও হ্যাঁ কিছু স্যাটেলাইট বানায় মহাশূন্যে প্রেরণ করেছি বিভিন্ন সময়। তো যেগুলাকে আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কৃত্রিম। এখন এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটও আবার দুই প্রকার বলতে পারি আমরা। একটা করে আমরা বলছি যে তোমার স্টেশনারি স্যাটেলাইট অর জিও স্টেশনারি স্যাটেলাইট। মানে আমরা সহজভাবে বাংলায় বললে আমরা বলতে পারি যে স্থির অথবা ভূ স্থির, ঠিক আছে, স্টেশনারি অর জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে এই যে স্থির বা ভূ স্থির বলতে আমরা বলছি যে ভূমির সাপেক্ষে সেটা স্থির, মানে আর্থের যে ভূমি সেটার সাপেক্ষে আর কি। তো সেটা কেমন, আমরা বলি যে যদি পরস্পর দুইটা বন্ধু মানুষ আর কি হাঁটতে থাকে মনে করো, এবং তাদের মধ্যবর্তী বেগ সমান থাকে, তাহলে তাদের মধ্যে যে একজনের সাপেক্ষে আরেকজনকে স্থির বলে কনসিডার করা যেতে পারে। মনে করো দুইজন দৌড়াইতে দৌড়াইতে একে অপরের সাথে কথা বলছে, দুইজনেরই সেম ভেলোসিটি, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের ডিস্টেন্স বাড়তেছে না কখনো। তার মানে আমরা বলতে চাচ্ছি যে যদি কোনো স্যাটেলাইটের গতিবেগ পৃথিবীর যে নিজস্ব গতিবেগ, অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে যে গতিবেগে ঘুরে, মানে একদিনে পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে বেসিক্যালি 24 আওয়ার্সে। সো কোনো স্যাটেলাইট যদি 24 আওয়ার্সের মধ্যে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, তাহলে পার্টিকুলারলি কোনো একটা অবস্থানের সাপেক্ষে, ফর এক্সাম্পল
মনে করো আমাদের বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট আমরা লঞ্চ করলাম, বাংলাদেশের মাটি থেকে, যদিও একটা করছি আমরা, সেটা কিন্তু বাংলাদেশের মাটি থেকে না, যাই হোক আমি বলছি আর কি। মনে করো বাংলাদেশের মাটি থেকে একটা স্যাটেলাইট লঞ্চ করা হলো, সেটা মনে করো আকাশের এই জায়গায় গিয়ে থামলো সাপোজ। এখন এইটা যদি ঘুরতে থাকে এমন বেগে যে পৃথিবীটা যে ঘুরতেছে সেই বেগের সাথেই একই সাথে সমান, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের অবস্থান ঘুরে ঘুরে যখন এখানে আসবে, স্যাটেলাইটের অবস্থান এখানে চলে আসবে। বাংলাদেশের অবস্থান যখন মনে করে এখানে আসবে, স্যাটেলাইটের অবস্থান এখানে চলে আসবে। মানে কি, মানে সময়ের সাপেক্ষে এই উৎক্ষেপণকারী দেশ এবং তার আকাশের অবস্থিত স্যাটেলাইটের মধ্যবর্তী ডিস্টেন্সের কোনো পার্থক্য হবে না। সেইটাকে আমরা বলবো হচ্ছে স্টেশনারি স্যাটেলাইট। আর যদি এরকম না হয়, মানে মনে করো যে স্যাটেলাইট পাঠাইলাম, সেটা ঘুরতেছে, কিন্তু পৃথিবীর যে গতি, আহ্নিক গতি যেটা আমরা বলে থাকি, নিজ অক্ষের চারিদিকে যেটা ঘুরে, সেই গতির সাথে ওই স্যাটেলাইটের গতির কোনো রকম কোনো সম্পর্ক নাই, হয়তো সেটা বেশি অথবা কম, তাহলে সেটাকে আমরা বলবো নন স্টেশনারি স্যাটেলাইট বা নন জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে এই হলো স্যাটেলাইট সম্বন্ধে বেসিক কথাবার্তা। এইখানে কেবলমাত্র হয়তো ডেফিনিশনটা দেওয়া আছে, যেটা আসলে আমরা বলছি যে এই যে মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, এত চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে, এই জন্য এটাকে আমরা চাঁদের একটা স্যাটেলাইট বলি। এটা তো, বাট ফুল ডেফিনেশন তোমরা ইন্টারনেট সার্চ দিলেই এরকম অনেক কিছু পেয়ে যাবো আমি যা যা বললাম, তবে চাইলে তোমরা আমার কথাগুলো মনে রাখতে পারো আর কি জাস্ট। তো আমরা বেসিক্যালি এখানে যেটা দেখবো যে দুই ধরনের ক্যালকুলেশন, অর্থাৎ আমরা এখানে দুইটা জিনিসকে ইম্পর্টেন্ট দিলাম। এক হলো স্যাটেলাইটের গতিবেগ, সেটা প্ল্যানেটের গতিবেগের চাইতে বেশি নাকি কম, এটা একটি ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই গতিবেগ বেশি বা কম হওয়ার সাথেই ডিপেন্ড করতেছে সেটা স্টেশনারি নাকি নন স্টেশনারি। আবার আরেকটা জিনিসকে আমরা ইম্পর্টেন্ট বলে বলতে পারি, যেটাকে আমরা বলতেছি টাইম পিরিয়ড অফ রেভুলেশন। মানে এটা কাইন্ড অফ ওই গতির মতোই আর কি, গতি যদি সেম হয় তাহলে টাইম পিরিয়ডও সেম হবে আর কি। তাহলে পর্যায়কাল, একটা স্থান থেকে আরেক স্থানে ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলছি পর্যায়কাল। তো পর্যায়কালও যদি সমান হয় মনে করো পৃথিবীর সাথে, তাহলে তখন সেটাকে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে পারি। তাহলে এই দুইটা জিনিস, দ্যাট ইজ ভ্যালোসিটি এবং টাইম পিরিয়ডের ক্যালকুলেশনটা আমরা দেখব। তাহলে আমরা বলছি যে একটা স্যাটেলাইট যদি এমন হয় যে সেটা মানে একটা প্ল্যানেটকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরতেছে, তাহলে সেখানে প্ল্যানেটের সাথে স্যাটেলাইটের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ইজ Gmm/r², যেটা সেইটা হবে বেসিক্যালি ওই স্যাটেলাইটকে কেন্দ্রের দিকে আকর্ষণকারী সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা কেন্দ্রমুখী বল, সেটা সমান। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে Gmm/r² ইজ ইকুয়াল টু আমরা mv²/r এটা বলতে পারি, এবং সেখান থেকে আমরা এই যে m ইলিমিনেট করে দিয়ে v ইজ ইকুয়াল টু √Gm/r এই ভ্যালুটা আমরা পেতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের অরবিটাল ভেলোসিটির একটা এক্সপ্রেশন। আমরা এই জিএম এর মান, মানে বেসিক্যালি Gm/r এর মান এখান থেকেও বের করতে পারি, mg ইজ ইকুয়াল টু Gmm/r²। সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে এখান থেকে একটা আর এখানে নিয়ে গিয়ে gr ইজ ইকুয়াল টু Gm/r এরকম লিখতে পারি, gr ইজ ইকুয়াল টু Gm/r। এইখানে যে Gm/r ছিল সেই জায়গায় আমরা এটা বসাই দিলে আমাদের এক্সপ্রেশন হবে v ইজ ইকুয়াল টু √gr। তাহলে এটা আমাদের আরেকটা এক্সপ্রেশন। তাহলে আমাদের বেসিক্যালি কোন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে কি ইনফরমেশন দেওয়া থাকে সেটার উপরেই আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা ডিপেন্ড করে। সো মনে করো যদি এই যে এম থাকে, এম হচ্ছে এখানে প্ল্যানেটের ভর, হ্যাঁ, যেটা বড় সবসময় সেটার ভর ক্যাপিটাল এম। সো এখানে প্ল্যানেটটা হচ্ছে বড় আর স্যাটেলাইটটা ছোট। সো এম হচ্ছে প্ল্যানেটের ভর, আর হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, এবং জি হচ্ছে এখানে বেসিক্যালি তোমার প্ল্যানেটে যে অভিকর্ষ ত্বরণ সেটা। তাহলে এই হলো আমাদের রিলেশন। আমরা বলছি যদি এমন আমরা ধরি, কনসিডার করি যে এই আরটা, স্মল আর যেটা, দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন প্ল্যানেটের সেন্টার এবং স্যাটেলাইটের সেন্টার, সেটা যদি মনে করলাম যে মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান প্রায়, মানে স্যাটেলাইটটা পৃথিবীর পৃষ্ঠ থেকে সামান্য একটু উপর দিয়ে যাচ্ছে, যদিও এরকম প্র্যাকটিক্যালি হয় না, বাট আমরা যদি ধরে নিই সেটা, তাই বলছি।
তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ভি এর মান আসবে এরকম, √GR করলে 7.920 কিলোমিটার পার সেকেন্ড। যদি কেবলমাত্র পৃথিবীর পৃষ্ঠের সামান্য একটু উপর দিয়ে একটা স্যাটেলাইট যায় তাহলেই তার বেগ এরকম হতে হবে। তাহলে চিন্তা করতে পারো যদি আরো উপর দিয়ে যেতে হয় তাহলে রেডিয়াস বেশি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ন্যাচারালি বেগ আরো বাড়াইতে হবে। তো এই যে 7.920 কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু যথেষ্ট বেগ একটা। ধরে নাও এটা 8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা যে কোনো গাড়ির স্পিড যদি ক্যালকুলেট করি সেটাকে আমরা বলি কিলোমিটার পার আওয়ার। তাহলে 8 কিলোমিটার ইন্টু 3600 গুণ করো, তাহলে চিন্তা করো 3600 8 গুণ কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। সো যথেষ্ট ভ্যালোসিটি আর কি। এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হলো টাইম পিরিয়ড। ওই সেম জিনিসের স্যাটেলাইটের টাইম পিরিয়ড আমরা আগের যে এক্সপ্রেশন পাইলাম ভি ইজ ইকুয়াল টু √, এই যে এখানে ভি ইজ ইকুয়াল টু √GM/R, আমরা সেই এক্সপ্রেশন থেকে এই এক্সপ্রেশনটা আসবো। সো এই এক্সপ্রেশনে আমরা বসাবো ভি ইজ ইকুয়াল টু R ওমেগা বা ওমেগা আর। তো এটা বসাই আমরা ওমেগার মান বের করতে পারি, ভি ওমেগা ইজ ইকুয়াল টু √GM/R³। দেখো এখান থেকে আরটা এখানে স্কোয়ারের √এর ভিতরে আসলে স্কোয়ার হয়ে যাবে এবং সেটার সাথে আর গুণ করলে R³ হবে। সো দিস ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর আমরা জানি যে টাইম পিরিয়ড T ইজ ইকুয়াল টু 2π/ω, অথবা উল্টাভাবে আমরা ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T জানি। তো যে কোনো একভাবেই আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই ওমেগার মান যদি এখানে বসাই দিই তাহলে আমাদের এক্সপ্রেশনটা আসবে এরকম যে T ইজ ইকুয়াল টু 2π√R³/GM। তো এখানে আর যেটা সেটা হচ্ছে ওই প্ল্যানেটের কেন্দ্র থেকে স্যাটেলাইটের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আমরা যদি পৃথিবীটাকে প্ল্যানেট ধরি তাহলে আমরা ধরতেছি R ইজ ইকুয়াল টু R+H, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে ওই স্যাটেলাইটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ইকুয়েশন টিটা সেটা হবে T ইজ ইকুয়াল টু 2πR+H/GM। G ইজ ইকুয়াল টু GM/R² যে ফর্মুলা সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে GM ইজ ইকুয়াল টু GR² ইজ ইকুয়াল টু G ইন্টু R+H²। এই মানটা এখানে বসাই দিলে আমাদের এক্সপ্রেশন আসে T ইজ ইকুয়াল টু 2π√R+H/G। এটা হচ্ছে আমাদের এই টাইম পিরিয়ডের ক্যালকুলেশনের একটা ফাইনাল এক্সপ্রেশন। মানে আমরা যদি এই যে পার্টিকুলারলি কত উচ্চতা দিয়ে যাচ্ছে, আর এর মান কত, মনে করো পৃথিবী না হয়ে অন্য কোনো প্ল্যানেটও তো হতে পারে, তখন আর এর মান চেঞ্জ হয়ে যাবে, সেটা কত, জি এর মান কত, এগুলো বসাইলে টাইম পিরিয়ডটা বের করতে পারবো। এবং ওই টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি ওই প্ল্যানেটের নিজস্ব যে টাইম পিরিয়ড নিজ অক্ষের চারদিকে ঘোরার জন্য তার সাপেক্ষে কম না বেশি সেটার উপরে ডিপেন্ড করবে এটা জিও স্টেশনে স্যাটেলাইট হবে অথবা হবে না। আমরা বলছি যদি এইচ ইজ মাস লেস দেন আর হয় তাহলে এটাকে সিম্পলি এইচ কে ইগনোর করে আমরা R/G বলতে পারতাম। তো সেক্ষেত্রে আমাদের স্যাটেলাইটটা জাস্ট ভূমির থেকে সামান্য একটু উপর দিয়ে চলবে আর কি, যদিও এটা প্র্যাকটিক্যাল নয়। আমাদের যত স্যাটেলাইট, কোনো স্যাটেলাইটই তো ভূমির উপর দিয়ে সামান্য উপর দিয়ে যায় না, অনেক উপর দিয়ে যায়। সামান্য উপর দিয়ে গেলে তো আমরা প্রতিবার দেখতে পাইতাম যে এই যে একটা স্যাটেলাইট গেল, এরকম কিছু। সো দ্যাটস ইট। তাহলে এটা হলো স্যাটেলাইট রিলেটেড যাবতীয় কথা। আমরা দেখতে যাচ্ছি যে একটা স্যাটেলাইট যদি স্টেশনারি স্যাটেলাইট হয় মানে পৃথিবীর সাপেক্ষে, তাহলে সেটা ভূমির পৃষ্ঠ থেকে কত উপর দিয়ে যাবে। তাহলে পৃথিবীর সাপেক্ষে যদি কোনো একটা স্যাটেলাইটকে আমরা স্টেশনারি স্যাটেলাইট বলি তাহলে সেক্ষেত্রে তার টাইম পিরিয়ড হবে 24 ঘন্টা, মানে 86,400 সেকেন্ড। তাহলে এখন এই ফর্মুলাতে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T যদি করি তাহলে আমরা ওমেগা ইজ ইকুয়াল টু এরকম পাচ্ছি 7.3 × 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। আমাদের যে ফর্মুলা ছিল ওমেগা ইজ ইকুয়াল টু √GM/R³, সেখান থেকে আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করবো, অ্যালজেব্রা করে এদিক সেদিক নিয়ে গিয়ে আর এর মান বের করবো। সো আমরা দেখছি R ইজ ইকুয়াল টু এটা 4.2 × 10⁻⁷ মিটার। তো এই যে ডিস্টেন্সটা আর সেটা হলো বেসিক্যালি পৃথিবীর কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আমরা বের করতে চাচ্ছি স্যাটেলাইটটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উপরে অবস্থিত, বেসিক্যালি H। তো আমরা লিখতে পারি যে H ইজ ইকুয়াল টু R-R, কারণ আমাদের স্মল আর ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম ক্যাপিটাল R প্লাস H। তাহলে H ইজ ইকুয়াল টু ন্যাচারালি স্মল r মাইনাস R।
তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি এটা যে 3.56 × 10⁷ মিটার, মানে যথেষ্ট উপরে। 3.56 প্রায় 3,56,000 কিলোমিটার উপরে আর কি। সো এটা যথেষ্ট উপরে। এই এত ডিস্টেন্স উপর দিয়ে উপরে পাঠাইতে হবে যদি এই স্যাটেলাইটটাকে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট বানাইতে হয়। সো এতক্ষণ যা পড়লাম এই রিলেটেড কিছু ম্যাথ তোমরা পাবা। আমি যে প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে অলরেডি সাবমিট করেছি, নিশ্চয়ই তোমরা দেখছো। যদি না দেখে থাকো দেখে নিবা। এই যে এইটা কেপলারস ল ফর গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন, এভরিথিং, মানে সরি কোশ্চেন ফ্রম গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন, এবং এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে প্রায় 14-15টা, এগুলো দেখবা। প্রবলেম থাকলে ন্যাচারালি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমাদের আর একটা মাত্র টপিক বাকি, সেটা হলো স্কেপ ভেলোসিটি কাকে বলে। আমরা স্যাটেলাইট রিলেটেড সব কিছু পড়লাম, লাস্ট কোশ্চেন হচ্ছে স্কেপ ভেলোসিটি। তাহলে স্কেপ ভেলোসিটি তোমরা জানো অলরেডি, মনে আছে কারো? বলো তো কাকে বলে স্কেপ ভেলোসিটি, মুক্তিবেগ? স্যার, কোন বস্তুকে যে বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, ওইটাই মুক্তিবেগ। এক্স্যাক্টলি, ঠিক বলছো। তো আমরা এটাই বলছি যে কোন একটা বস্তুকে যদি মানে যে বেগে নিক্ষেপ করলে সেটা পৃথিবীতে ফিরে আসবে না, সেটাই মুক্তিবেগ। তা আমরা দেখবো যে এই বেগটার মান কত, ঠিক আছে এটা। তো আমরা বলছি এটার ডেফিনেশনে যে স্কেপ ভেলোসিটি হচ্ছে বেসিক্যালি is defined as the velocity with which a body has to be projected vertically upward, উপরের দিকে যদি আমরা নিক্ষেপ করি, from the earth's surface so that it escape the earth's gravitational field altogether। আর্থের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ অ্যাট্রাকশন সেটা সে চিরতরে অতিক্রম করে চলে যায়। তাহলে এটা ক্যালকুলেট করার জন্য আমরা কিছু জিনিস ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে পৃথিবীর mass of earth is capital M, radius of earth is capital R, constant of gravitation capital G, mass of the body M। তাহলে প্রথমত এই বডি অ্যান্ড আর্থ, তাদের মধ্যবর্তী যে অ্যাট্রাক্টিং ফোর্স সেটা হচ্ছে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা হচ্ছে GMM/x²। আমরা ধরে নিচ্ছি যে আর্থের সেন্টার থেকে বডির সেন্টারের মধ্যবর্তী দূরত্ব x। যদিও আমরা আর্থের রেডিয়াস ধরছিলাম এখানে ক্যাপিটাল আর, কিন্তু এটা হচ্ছে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের দূরত্ব আর কি। হ্যাঁ, সো এটা আমরা ধরে নিলাম x²। সো এটা হলো বেসিক্যালি আমাদের ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন আমরা জানি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি তার সরণ হয় তাহলে সেটাকে আমরা কাজ বলি। তাহলে আমরা বলছি x দূরত্ব থেকে সামান্য আরেকটা ডিস্টেন্স dx দূরে নিয়ে যেতে যে কাজ করতে হবে সেটা হবে w = f dx। এটা হচ্ছে f আর dx গুণ করলে যেটা হয় সেটা কাজ। তাহলে আমরা বেসিক্যালি যেটা করতে চাই সেটা হলো আর্থের রেডিয়াস মানে ভূমিপৃষ্ঠ থেকে ইনফিনিটিতে পাঠাইতে চাই। সেটার জন্য আমাদের টোটাল যে কাজ হবে সেই কাজটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পেয়ে যাব। সো আমরা বলছি dw = r to infinity gmm/x² dx এরকম। তো আমরা এখানে বেসিক্যালি 1/x² dx এর ইন্টিগ্রেশন করছি, সেখান থেকে আমরা পাচ্ছি -1/x। তো আমরা এখানে যদি লিমিট গুলো বসাই, মনে করো এখানে উপরে যা আছে তাই, নিচে যদি তোমার লোয়ার লিমিট যদি ইনফিনিটি বসাই তাহলে এটা 0 হয়ে যাবে। আর এই মাইনাসের ফর্মুলার মাইনাসে মাইনাসে প্লাস, তখন এটা gmm/r হবে। এটা হবে আমাদের এক্সপ্রেশন, w এক্সপ্রেশন মানে কাজ। এখন আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে পাই যে কাইনেটিক এনার্জি = ½ mv² হলে কাজ শক্তি উপপাদ্য থেকে কৃত কাজ ½ mv² উইল বি কাজের সমান, সরি এই গতিশক্তির পরিবর্তন হবে কাজের সমান, মানে ½ mv² = gmm/r হবে। তো সেখান থেকে আমরা v এর মান বের করতে পারবো, v = √2gm/r। এইটা হলো আমাদের স্কেপ ভেলোসিটি। আমরা এটাকে আর একটু সিম্পলিফাইড করে লিখতে পারি। আমরা জানি যে mg = gmm/r² বা g = gm/r²। তো আমাদের এখানে আছে 2gm/r। তাহলে আমরা gm/r এর মান লিখতে পারি শুধু gr, স্মল gr, এখান থেকে একটা আর এদিকে নিয়ে যেতে পারতাম। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসবে এরকম, v = √2gr। সো দিস ইজ অ্যানাদার এক্সপ্রেশন ফর স্কেপ ভেলোসিটি। আর যদি আমরা এই ইকুয়েশনে r এর মান বসাই, এটা মনে করো পৃথিবীর জন্য,
জি এর মান বসাই এরকম, তাহলে আমাদের এক্সপ্রেশনে এরকম মান আসবে যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, তার মানে আমরা বলতেছি যে একটা বস্তুকে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড মিনিমাম, এর চাইতে বেশি হলে তো ভালোই, মানে ন্যূনতম এই বেগে যদি আমরা নিক্ষেপ করি তাহলে এই বডিটা আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার চ্যাপ্টার। স্যার, স্পেসএক্স এর স্যাটেলাইট ফিরে আনা এটা